নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললে, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায়, আমি তা বুঝে উঠতে পারি না। আমি বললাম, বাড়িখানা আমার বেশ পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক না। আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এই বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতাম, কিন্তু একে এখন দিনকাল খারাপ। তার উপরে বাড়িখানার সুনাম আমি আবার ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশিই হব। আমি বললুম। তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এটাই সে সৌভাগ্য বলে মনে করলো। লোকটার দেহ হাড় চিরচিরে, আর কথা বলতে বলতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরনো হাঁপানি রুগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। বাঁচলাম কেন জানি না, তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো এক ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎই বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখে আমার বিহারি পেয়ারা রাম সহায়কের সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলাম আমার মনের মতো বাসা, ফ্লোরের ওপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা আর উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না আর ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী আর দুটো ছোট ছোট ছেলে মেয়ে, সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ গুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা নাকি এখানে চরমে উঠেছিল, তাই এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ পালিয়ে যায়, এবং আজ পর্যন্ত আর তারা কেউ ফিরেও আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুঠতরাজ এবং অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে কোনো বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখার উপায় নেই। কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামালাম না, কারণ আমি নিজে কোনো মানুষ, আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময়ই বিরক্তিদায়ক। ভৃত্য রাম সহায় অনেক বিহারীর মতোই বেশ ভালো বাংলা পড়তে পারত, আমি তাকে রাম বলেই ডাকি। বললাম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটানোর জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠবো। রাম বলল। যাকে হুজুর। ভাবতে লাগলাম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, নাকি তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলাম সেই রাত্রেই। বলেছি যে বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একটা পশ্চিম দিকে আর একটা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধে হয় হয়। স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পড়লেই নিরালা সন্ধ্যা আর নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন আরো কেউ পদচালনা করছে আমাদেরই সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়া আরো কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু না, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব, অসম্ভবকেও মনে হয় সম্ভবপর কিছু। নির্বাচিত ঘরে ঢুকে পড়লাম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মন উঠল শিউরে।
পেলাম যেন কোনো গলা মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলাম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললাম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এই ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। রাম বলল, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লাম আরেকটা কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালাতে পারলাম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে আছে। নাচার হয়ে রামকে বললাম, তুমি বাজার করে বাতি কিনে আনো। আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হচ্ছিল ঘরের ভেতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের ওপর কার যেন উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? পর মুহূর্তেই অনুভব করলাম আমার ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলাম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লাম, এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বলার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি শুয়ে আছে ওখানে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে তো কেউ নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরটা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না। এটা কি ভ্রম? এটা কি দুঃস্বপ্ন? কিন্তু যদি তাই হবে, তাহলে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কি করে? এগিয়ে সুইচ তুলে দিলাম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করেও সেই আলো নেভাতেও পারলাম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার ওপরে। আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কি শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনা আপনি জ্বলছে। আমার মুখের মানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার আমার বিছানার দিকে চেয়ে আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপর রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বললাম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগেও এই থাবার দাগগুলো এখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে, হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলাম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের ওপর। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললাম। বাড়িওয়ালা হাপের টান সামলাতে সামলাতে হাসার চেষ্টা করলো। মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভিতরে ভাম এসেছিল। পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে এলো কেমন করে? জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে, নিশ্চয়ই পারে। ধরলাম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই, তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়লো কেন? আপনি ভুল দেখেছেন। পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপর ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতর কলর থাকলে অমন ব্যাপার মাঝে মাঝেই হয়। আপনা আপনিই পাখা চলে, আপনা আপনিই আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললাম,
না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়বো। এই ছিল আমাদের আজকের গল্প। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।